বেশ দীর্ঘদিন যাবৎ যিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সামাজিক মাধ্যমে একটা শক্ত ভূমিকা পালন করেছেন, তাকেও এই অসীম এবং ইভা। আরেকটি কথা আপনাদের বলে রাখা দরকার, প্রথম যারা গোপ হয়েছিল আমাদের রাজন এবং ইভা ছেলেটি এখন দীর্ঘদিন প্রায় 1.5 মাস হলো একটা তার মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত স্ট্রোক করে নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন। আমাদের অনেক সহযোদ্ধা সেটা জানেন, আমরা নিজেরাও গিয়েছি, আমরা চেষ্টা করেছি তার পরিবারের পাশে থাকবার জন্য। তিনি একটি ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে চাকরি করতেন। এই মামলার জন্য বা গোপ হবার জন্য তার চাকরিটাও চলে গেছে। একটা দুর্বিষহ অবস্থা তার পরিবারের এখন। আসলে ছোট দুটো বাচ্চা, ভাড়া বাসায় থাকে, একটা শিক্ষিত আধুনিক তরুণ। কিন্তু দুর্ভাগ্যজনক যে তিনি আক্রান্ত হয়েছেন নানান ধরনের জন্য, তার ফ্রাস্ট্রেশনও থাকতে পারে বা পারিবারিক বা ব্যক্তিগত, সেই কারণে তিনি সকলে তার জন্য দোয়া করবেন। এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি অসীম ইফতেখার, যিনি ভুলের শিকার হয়ে অসম্ভব অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি আমাদের প্রিয় সহযোদ্ধা, দীর্ঘদিন যাবৎ এই মাঠে, তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে বরিষ্ঠ মহাসচিব স্যার, সবচেয়ে উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম। আজকে ফাইনালি আমাদের বইটা বার হচ্ছে, এটা আমাদের জন্য তেমন একটা ভালো একটা সংবাদ। এটার জন্য আমরা বহুদিন অপেক্ষা করেছি। 18 সালে আমরা গুম হয়েছিলাম, আমাদের একজন অলরেডি ব্রেন স্ট্রোক করে হসপিটালে আছে, এটা আপনারা শুনেছেন। তো যে আমাদের কষ্টের কথা সবাই বলেছেন, ওইদিকে আর না যায়, ওইদিকে খুব বেশি না যায়। এটুকু বলি যে আমাকে যখন তুলে নিয়ে যায় তখন আমার 2 হাজার মধ্যে বাচ্চা ঘুমাচ্ছিল এবং বাচ্চাটা আর কেউ ছিল না, আমি এবং আমার বাচ্চা। সে অবস্থায় বাচ্চাদেরকে ফেলে যেতে হয়। বাচ্চা আর কেউই নাই, একজনের বয়স ছিল 5, একজনের বয়স ছিল 3। এগুলো তাদের কাছে কোনো সমস্যা ছিল না। আমার বয়সের বাচ্চাদের বয়স হয়তো 5 বা 3 ছিল, বাট ওই যার ব্রেন স্ট্রোক করতেই তার বাসাতে একটা বাচ্চা ছিল, তার বয়স ছিল 6 দিন, অর্থাৎ আদর ঘরের একটা বাচ্চা। সেই বাচ্চার সামনেই তার বাসা এলোমেলা করা হয়, যা যা পরে সার্চ করতে গেলে এগুলো সবকিছু ঘটে। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের সবারই তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা নন পলিটিক্যাল, তাই না? সিনিয়র তো আছে। আপনারা কখনো আপনাদের রিলেটিভদের তাদের ফোনটা খেয়াল করে দেখেছেন যে তাদের যে ফেসবুক, ওনাদের যে ফেসবুক, সেখানে তাদের হোম স্ক্রিনে কি আসে? আমি দেখেছি আমাদের মুরব্বীদের ফোন স্ক্রিনে অধিকাংশ সময় যা আসে সেগুলো সবই আমাদের বিরোধী কথাবার্তা। আমাদের পক্ষের কোন ধরনের কথাবার্তা সেখানে পাওয়া যায় না। একটা নির্দিষ্ট দলের পক্ষে কথাবার্তা সেখানে থাকে। এত নোংরা ভাবে আমাদেরকে সেখানে ডোমিনেট করা হয়, আমাদের বিরুদ্ধে কথা বলা হয়, যেগুলো না দেখলে বিশ্বাসযোগ্য নয়। এবং এই মুরব্বীরা যদি আমাদের ভোটটা না দেন আগামীতে, আমাদের কিছু বলার নাই, কারণ তাদের কাছে আমরা কোনো কাউন্টার মেসেজ দিতে পারি নাই। তো ওনারা যে আমাদেরকে যদি অপছন্দ করতে শুরু করেন, সেই দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বেসিক্যালি পয়সা দিয়ে। এবং পয়সা ছাড়া হয় না। এমন হচ্ছে তারা অনেক অ্যাক্টিভ আছে, অনেক ট্যালেন্ট তাদের আছে, তারা এগুলো কিভাবে বুদ্ধি করে মানুষের কাছে সরে, তা কিন্তু না। এগুলো তারা পয়সা দিয়ে করছে। আমাদের পয়সার দরকার নেই, কিন্তু আমাদের তো এই প্রোপাগান্ডা গুলোর মুখোমুখি হওয়া দরকার। দেখেন, 20 জন মানুষের কাছে যদি একটা মেসেজ যায়, একজন হলেও বিশ্বাস করতে বাধ্য হয়। আমরা মানুষ। এই জিনিসগুলা যারা আছেন তারা একটু প্লিজ খেয়াল করেন। তাদের এই ভয়ঙ্কর যে প্রোপাগান্ডা গুলো আমাদের মুরব্বীদের কাছে যাচ্ছে, আমাদের বাচ্চাদের কাছে যাচ্ছে, আমাদের ভাই বোনদের কাছে যাচ্ছে যারা নন পলিটিক্যাল, এখান থেকে যতদিন পর্যন্ত মুক্ত হতে না পারছেন, আমাদের পরিণতি কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। এটা মাথায় রাখতে হবে সবাইকে। এগুলো আমরা কিভাবে এটা প্রতিরোধ করবো? প্রথম কথা, ছোট যেভাবে বুস্টিং করে আমরা সেভাবে বুস্টিং করতে পারি, কিন্তু আমরা তাদের মতো নিশ্চয়ই গল্প বানিয়ে করতে পারি না। আমাদের কাছে প্রচুর তথ্য আছে, আপনাদের সবার কাছে আছে, আমাদের দলের কাছে আছে, শফিকুল স্যার আছে, ওনাদের কাছে তো অবশ্যই থাকবে। আর ইদানিং ওনাদেরকে বুস্টিং করার জন্য কিছু বিশাল ফিগার তৈরি হয়েছে। তারা ভালো মতো চিনে তাদেরকে অনেক বড় বড় ফিগার তৈরি হয়েছে এদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য। এদের যে ন্যারেটিভ গুলো, সেগুলোকে একটা সত্য কাহিনীকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এরা মানুষের কাছে প্রেজেন্ট করে। ছোট্ট একটা কাহিনী বলি। ইদানিং মাঝে মধ্যে দেখি যে নির্দিষ্ট একটা দলের ব্যানার ফেস্টুনে লেখা থাকে হচ্ছে মির্জা কাদের ভাই ভাই। যেই লোকটা 17 বছর স্ট্রাগল করলো, তাকে যখন বলা হয় যে মির্জা কাদের ভাই ভাই, জিনিসটা কিরকম অসহ্য লাগতে পারে, একটা মানুষ কিভাবে এগুলো সহ্য করে। এগুলো কি আপনি পাইলেন? এগুলো কোনো প্রভাব নাই। সব মানুষের জ্ঞান আপনার মতো না ভাই, সব মানুষের জ্ঞান আপনাদের আছেন তার মতো না, সবাই আপনার মতো বুঝবে না। অধিকাংশ অনেক মানুষ এগুলোতে কনভিন্স হবে। তো এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এবং এদেরকে যে সকল ইন্টেলেকচুয়াল পার্সনরা
যে সকল সেলিব্রিটি পার্সনরা, যেসব বড় বড় আমাদের এলাকার পার্সনরা এদেরকে মাথায় তুলছে, তাদেরকে পদোন্নত করার জন্য ব্যবস্থা নিতে হবে। এবং এই ব্যবস্থা যদি আপনারা না নেন, আপনারা যদি এই ধরনের বড় বড় সেলিব্রিটিদের জন্য সিম্প্যাথেটিক থাকে, তাদের প্রতি আপনাদের এত দুর্বলতা থাকে, মরবো কিন্তু আমরা বলেছি 17 বছর, আমরা বলবো 18 সালের পরে কিন্তু বিএনপি ছাড়া কেউ মনে নাই। 18 সালের পরে একমাত্র বিএনপি বলেছে, তার আগে সব বোঝাপড়া শেষে এই ছাত্রদের আন্দোলনে এখানে আমাদের লোক সবচেয়ে বেশি বলেছে। যারা এত কথা বলে এখন, তারা কিন্তু মনে নাই। একটু লিস্ট দেখবেন, শহীদের লিস্ট দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো যাই, আমাদের অনলাইনে শুরুটা ছিল J4 দিয়ে, আমিন ভাই ছিল, বাউল ভাই তো সবসময় আছে। বাউল ভাই কথা যখন বললাম, একটা ছোট কথা বলি। জেলখানায় যাওয়ার পরে দেখতাম যুব দলের টুকু ভাইরা আছে, বিভিন্ন জেলার নেতারা আছে, সবাই জেলখানায় আছে। আমরা দেখতাম আমাদের কেউ নাই, তখন আমরা খুব আফসোস করতাম যে বাবুল ভাই আছে, খুব ভালো হতো। তো বাবুল ভাই চলে এসেছিলেন। তো হোয়াটএভার, আমার মনে হয় আমাদের এখন মূল টার্গেটটা হওয়া দরকার অনলাইনে প্রোপাগান্ডাকে মোকাবেলা করা। অনলাইন এবং অফলাইনের একটা সাংঘাতিক ফাইন টিউনিং ছাড়া আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো না। আমরা যতটা আশাবাদী, ততটা সুফল কিন্তু আমরা নাও পেতে পারি যদি অনলাইনে এগুলো চলতে থাকে। প্লিজ আপনারা সবাই একটু এটা খেয়াল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অসীম। এরপর যে আমাদের অনলাইনে